দেখেন আমার স্ক্রিন শেয়ার হয়েছে না, দেখতে পাচ্ছেন? জি ম্যাম হইছে। জাস্ট যে কোনো একটা ফাইলই আমি এমনি নিলাম। এখন এই যে ফাইল, যখন আমরা যে কোনো কাজ করার সময় যে ফাইলটা আমরা ক্লায়েন্টকে দিব, কোন ফাইল কখন দিব, কেন দিব, এটা তো আমাদের জানা উচিত। তো ফাইলে গেলে অলরেডি আমরা জানি যে সেভ অ্যাজে যখন যাব, তখন আমি যেই ফোল্ডারে সেভ করতে চাই তাকে সেই ফোল্ডারটা দেখায় দিব, এবং এখান থেকে ফাইল নেমটা চেঞ্জ করা যায়। কিবোর্ডের তেলাপো কাজটা করতে গেছে। তো কিবোর্ড এখান থেকে ধরেন লিখলাম, হ্যাঁ, এখান থেকে তো আমরা সেভ করতে পারি। এইবার যে সেভ অ্যাজ টাইপ, এখানে কি কি টাইপ আছে? এআই, পিডিএফ, এই যে ফাইলগুলো, কখন কোনটা লাগবে? প্রথমে আছে এআই। এআইটা তো যখন আমরা এডিটেবল, যেটা আমাদের ইলাস্ট্রেটরের মেইন ফাইল, অর্থাৎ আমরা ইলাস্ট্রেটর কোনো ডিজাইন করলাম এবং সেই ডিজাইনটা আবার এডিট করতে চাচ্ছি, তখন সেটা কি এই ফাইলে সেভ করবো, এবং এই ফাইলে সরাসরি আমি যদি ফাইলেও ক্লিক করি তখন সরাসরি এই ইলাস্ট্রেটরে ওপেন হবে, তাই না? তাহলে আমি সেভ করি, হ্যাঁ, একটা ইয়া করি, এখান থেকে একটা ফোল্ডার নিলাম, ধরেন লোগো দিয়ে সেভ করলাম, বা এখানেও আমি ফাইল নেমটাও লোগো দিলাম। ঠিক আছে, এই ফাইলের মধ্যে তখন আমরা এটা সেভ করলাম। এটা অলরেডি আমরা জানি যে এই ফাইলটা কখন হবে, এই অপশনগুলো আসবে, আমি ওকে করে দিলাম। এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটরের ফাইল, কিভাবে আমি মেইন ফাইলটা যেভাবে সেভ করব সেইটা। এরপরে যে অপশনটা আছে সেটা কি? অ্যাডোবি পিডিএফ। হ্যাঁ, পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলটা কখন লাগে জানেন? ক্লায়েন্টকে কখন পিডিএফ ফাইল দিব? প্রিন্ট করলে নাকি? প্রিন্ট করার সময়? হ্যাঁ, প্রিন্ট করার সময় ক্লায়েন্টকে পিডিএফ ফাইল দিতে হবে। অর্থাৎ যখন আমরা ধরেন বিজনেস কার্ড, এটা তো আমার প্রিন্ট হবে, বা কোন একটা ফ্লায়ার বানাইছি, এটাও তো প্রিন্ট হবে। তখন কি এই ফাইলটা আমাকে তখন ক্লায়েন্টকে পিডিএফ ফাইলে দিতে হবে, তখন আমি পিডিএফ এ সেভ করে দিব। এই যে তখন পিডিএফ আমি সেভ করে দিলাম। পিডিএফ দেওয়ার ক্ষেত্রে যদি আমরা ব্লিড সহ সেভ করলে তো ব্লিড সহ সেভ হয়ে যাবে। ব্লিড সহ সেভ হবে কেন? তখন ব্লিড দেওয়া থাকবে না? হ্যাঁ হ্যাঁ, ব্লিড সহ সেভ হবে, ওটা তো আবার কাটা পড়বে, ওই পার্টটুকু কাটা পড়বে, বুঝছেন? সেটা কি বুঝাই দেওয়া লাগবে না, যেরকম আছে এরকম দিয়ে দিলে না, দাগ তো দেখাই যাবে। দাগ দেখা যাবে কিভাবে? তাহলে কিসের কথা বলতেছেন বুঝতে পারি নাই। যদি আপনি কি এই যে এটার কথা বলতেছেন? ধরেন যে আমি এটা দিলাম, হ্যাঁ জি ম্যাম এটা কথা বলতেছি। এটা তো দেখা যাবে না। না, এটা দেখা যাবে না, আমি বলছি যে ওই যে ফটোশপে যখন আমরা ব্লিড নেই, আমরা তো আর্টবোর্ডের উপরেই ব্লিড নিতেছি, এবং সেটা যখন পিডিএফ করে ব্লিড, না না, ওটা আপনার মেশিনে যখন কাটবে ওই অংশটুকু কাটা পড়বে, ওটা অটোমেটিক কাটা পড়বে, আপনার দেখাই দিতে হবে না যে এই অংশটুকু কাটা পড়বে। ও আচ্ছা, ঠিক আছে। ওটা মাপ অনুযায়ী তো নিলাম, ওই মেশিনটাই তো ওরকমই, যে এই বিজনেস কার্ডের যখন ওই কাটাটা পড়বে তখন ওই অংশটুকুই বাদ পড়ে যাবে, তাকে আমার এক্সট্রা দেখাই দিতে হবে না যে এইটুক কাটা পড়বে, সে তো আর একটা একটা করে এইভাবে কাটবে না কেচি দিয়া। ঠিক আছে। হ্যাঁ,
তো বিজনেস কার্ড বা যে কোনো প্রিন্টের কাজে যদি ইয়া হয় তখন ক্লায়েন্ট পিডিএফ ফাইল চায়, অনেক সময় চায় না, হয়তো সে নিজেই করে নেয়, বা চাইলে তখন আমরা এই ফাইলটা আমরা তখন তাদেরকে দিব যখন প্রিন্টের কাজ হবে। দেন কি আছে ইপিএস। ইপিএস কোন কাজে ইউজ হয় বলেন তো? ইপিএসটা তো প্রিন্টিং, তো প্রিন্টিং, হ্যাঁ এটা তো প্রিন্টেই মনে হয়। কি প্রিন্টে? হ্যাঁ, যে এই যে প্রিন্ট করতে ইপিএসটা কখন সেভ করব? যখন এটাও ইলাস্ট্রেটরের মতনই, আপনার লেজার কাটের নাম শুনছেন তো না? কাট, লেজার কাট আরে ফাইবারের গিগের ট্যাব খুলতে খুলতে তো অবস্থা খারাপ। এই যে এগুলোকে লেজার কাট ডিজাইন বলে। এই ফাইলগুলো দেখেন, এই যে এটা কি প্রথমে ইলাস্ট্রেটরে ধরেন এটা ডিজাইন করা হয়েছে, এখন কি এইটা দিয়ে কি করে, এই যে আমরা ধরেন এটার উপরে রং করলাম, রং করে এই শাড়ি জামা কাপড় এর উপর ছাপ্পা মারলাম। এগুলোকে লেজার কাট ডিজাইন বলে। এই ক্লায়েন্ট এই ডিজাইনগুলো যখন, লেজার কাট ডিজাইনটা কখন ইউজ হবে, কখন আমরা ইপিএস এ সেভ করব, যখন এই লেজার কাটের এই ডিজাইনগুলো আমাদের চাবে ক্লায়েন্ট, সে আমার এটা ইউজ হবে লেজার কাটের জন্য, তখন ফাইল থেকে জাস্ট ইপিএস ফাইলটা আমি সেভ করে দিব এখানে। বুঝতে পারছেন? নরমালি এটা কি ছাপাখানায় ইউজ হয়, বা গার্মেন্টসে, যে এই টাইপের গার্মেন্টসের ড্রেস শাড়ি এইসব জায়গায় আর কি। তো ওটা আপনাকে ক্লায়েন্ট বলেই দিবে যে আমার এটা ছাপাখানায় ইউজ হবে, তখন কিন্তু হয়তো সে বললো না ইপিএস, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এটা ইপিএস ফাইলে আমি সেভ করব। যদি ওই যে ম্যাম ওই যে লোগো টোগো যদি ছাপাখানা ইউজ করতে চাই তাহলে ইপিএস করে দিতে হবে। লোগো ছাপাখানায় হ্যাঁ তখন ইপিএস দিতে হবে, যে লোগো টি-শার্টে দিতে চাচ্ছে, টি-শার্টে, হ্যাঁ টি-শার্টে প্রিন্ট করবে বা হ্যাঁ তখন কিন্তু ইপিএস ফাইলটা আপনাকে দিতে হবে। এরপরে কি আছে, এরপরটা হচ্ছে এআইটি। হ্যাঁ, এআইটি ফাইলটা কি, ইলাস্ট্রেটর যে টেমপ্লেটে, ইলাস্ট্রেটর টেমপ্লেটটা আপনার হচ্ছে, আমরা প্রিসেট টেমপ্লেট তো কিছু বানানোই থাকে আমাদের, আমরা যখন ইলাস্ট্রেটর ওপেন করতে নেই সেখানে কিন্তু কিছু প্রিসেট সাইজ আছে, এটাও অনেকটা ওরকমই, যে আপনি ধরেন এই যে স্টেশনারি ডিজাইন বলেন বা যে কোনো ইয়াতে বলেন, আমাদের অনেক সময় অনেকগুলো আর্টবোর্ডের প্রয়োজন হয়, তাই না? তো আর্টবোর্ডের প্রয়োজন না, মানে একই ফাইলের উপর অনেকগুলো ডিজাইন হয়। যেমন ধরেন আমার কোম্পানির ধরেন এরকম ডিজাইন একটা, আচ্ছা ধরেন যে আমার কোম্পানিতে এরকম একটা ক্লায়েন্টের কোম্পানি, যেটা আর কি আমার কোম্পানি বলতেছে, ক্লায়েন্টের যে কোম্পানি, হ্যাঁ সেটার এইটা এই জিনিস এই থিমটার উপরে ডিজাইন হয় সবসময়, এই থিমটাই তার, এই কালার দুইটা থাকবেই সব ডিজাইনের ক্ষেত্রে, আপনি যেটাই করেন না কেন। সে হয়তো বলতে পারে
যে এখানে টেক্সট হবে, কারণ টেক্সট হবে এই জায়গায়, টেক্সট কিছু বসাই দিলাম, এখানে টেক্সট হবে। দেন আমি এই ফাইলটা এখন তাকে সেভ করে দিয়ে দিলাম। আবার বললো কি যে না আমার এই জায়গায় এখন টেক্সট না, এখন আমার এই জায়গায় কিছু শেপ টেপ ডিজাইন হবে, কি একটা লোগো বসবে এই জায়গায় বেশ কিছু লেখা থাকবে, হ্যাঁ বেশ কিছু লেখা থাকবে। তো এই যে বারবার রিপিট একটা কাজ, তো আপনার যদি এই ফাইলটা সেভ করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইটুক ডিজাইন করা লাগতেছে না, এই ফাইলটা ওপেন করে জাস্ট ডিজাইনটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে। কথা কি বুঝাইতে পারছি? না বুঝলে বলেন। তবে এটা তো নরমালি আইতে সেভ করলে আবার বার রিপিট করে এটা সরাই দিটা করা যেত। হ্যাঁ সরাবেন কেন, এই যে এটাই জাস্ট এই ফাইলটা আপনি ওপেন করবেন, দেন এটার উপরে কাজ করলেন, কাজ করে সেভ করে আবার দিয়ে দিলেন, আবার আবার এই ফাইলটা ওপেন করবেন, মানে এটা আপনি প্রিসেট বানায় রাখলেন। বারবার সেম ফাইলে যদি আপনার কাজ করা লাগে তখন কিন্তু আপনি এইটা এইভাবে প্রিসেট বানায় রাখতে পারবেন। সেভ অ্যাজ দিয়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে ইলাস্ট্রেশন টেমপ্লেট এটাতে ক্লিক করে তাকে আপনি দেখাই দিবেন এর মধ্যে আমি রেখে দিয়েছি। তারপর আপনার যখন সুবিধা হয় আপনি ওপেন করে এই ফাইলটা ওপেন করে কাজ করলেন, সেভ করে দিয়ে দিলেন। আবার ধরেন আপনাকে বললো যে এটার উপর কাজ করলেন, আবার এখানে বাকি কাজগুলো করবেন, আবার দিবেন, এরকম মানে বারবার একই ফাইলে যদি কাজ করতে হয় তখন আপনি এই প্রিসেটটা সেভ করে রাখবেন কিভাবে, তখন এইটা আপনার লাগবে। ক্লিয়ার? এই যে এখান থেকে ফাইল ফ্রম টেমপ্লেট, নিউ টেমপ্লেট, এখান থেকে দেখেন আমি তাকে ইয়া করে দিছিলাম, এলইডিপি ফোল্ডারে সেভ করছিলাম। এখান থেকে ক্লাস ম্যাটেরিয়াল এটা লোগোর ভিতরে সেভ করে রাখছিলাম। দেখেন সেখানে এআইটি নামে সেভ হয়েছে এবং নিউতে করলে দেখছেন সেম সেই ফাইলটাই কিন্তু ওপেন হয়েছে। এবং এখানে আমি আবার কাজ করলাম, আবার তারে ক্লায়েন্ট দিয়ে দেওয়ার পরে আবার যদি আমার ক্লায়েন্ট বলে, মানে অর্থাৎ আমি কি তার থিম ডিজাইনটা মেইন যে ডিজাইনটার উপর সবকিছু হয় যে ফাইলের উপর, সেটা আমি প্রিসেট করে রাখছি। দেন ওপেন করবো কিভাবে, ফাইল থেকে নিউ ফ্রম টেমপ্লেট, এখান থেকে এই যে এখান থেকে আমি ওপেন করে দিব। বুঝা গেছে? কেউ না বুঝলে জিজ্ঞাসা করেন। আচ্ছা মনে হয় সবাই বুঝতে পারছেন। আবার বুঝেন ম্যাম, নামাজে গেছিলাম। নামাজে গেছিলেন? জি। আচ্ছা দেখেন, তো আমরা যখন কোনো একটা ডিজাইন করি, কারণ এই ডিজাইনটাই, এটা ধরেন আমার লোগো ডিজাইনটাই সেভ অ্যাজ দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আছে দেখেন, এসভিজি। এসভিজি তে কখন সেভ করব জানেন? বলেন তো, এটা আমি বলছিলাম কিন্তু ফার্স্ট ক্লাসেই বলছিলাম। ওয়েবের জন্য এটা কারণ কি, যে কোনো ওয়েবসাইটে এটা ইউজ হবে এবং যে কোনো ওয়েবের কাছে ওয়েবের লোগো হোক এটা ইউজ হবে। কারণ কি, এই ফাইলটা অনেক হালকা হয়, ফাইল সাইজটা অনেক হালকা হয়, যেটা জেপিজি বা পিএনজি ফাইলে এটা অনেক ভারী হয়, এই এসভিজি ফাইলটা খুবই হালকা হয়। এসভিজি তে সেভ করলে আপনি দেখবেন যে খুবই কম ফাইল সাইজটাই খুবই কম হয়। এই যে দেখেন 2 কেবি মাত্র, দেখছেন? আর বাকি ফাইলগুলো দেখেন এক একটা কত সাইজ বড়, এই এসভিজি তে সাইজ সবচেয়ে বেশি কম। তো এই ব্যাপারগুলো কি সবাই ক্লিয়ার? জানতেন এই ব্যাপারগুলো? কিছু 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 না, কিছু কিছু কিছু। আচ্ছা, এই যে আর্টবোর্ডটাকে অনেকে আমরা বলি আর্টবোর্ড ছোট বড় করবো কেমনে, ছোট বড় করবো কেমনে। এইখানে আমার একটা আর্টবোর্ডের টুলই আছে, যে আর্টবোর্ড টুল। এই যে এখানে একটা শর্টকাট আছে Shift+O, তো Shift+O দিলেও হয়, অথবা আর্টবোর্ড টুল নিয়েও আপনি এটা কমাইতে বাড়াইতে পারেন। দেখেন এর থেকে বাড়াইলে বললো
এটা আপনারা অলরেডি জানেন। অল্টার প্রেস করলে দুই পাশ থেকে কমবে, অল্টার যদি প্রেস করি, আর শিফট অল্টার প্রেস করলে চারপাশ থেকে এরকম ছোট বড় করতে পারবো আমরা। তো এটা আর না বলি, এটা আপনারা অলরেডি জানেন, আমি বলে দিছিলাম। এরপরে আর্টবোর্ড টুল নিলাম। এছাড়াও আমাদের আর্টবোর্ডের বেশ কিছু অপশন আছে। এটা কি পোর্ট্রেট, কি থাকবে, হাইট বেশি থাকবে, হোয়াইট কম থাকবে। ল্যান্ডস্কেপে তার উল্টাটা, ব্যাস। নিউ আর্টবোর্ড কি? নিউ আর্টবোর্ড বলতে আমি আরেকটা নতুন আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেমটা কি? এখান থেকে চাইলে আমরা আর্টবোর্ড নামও দিতে পারি। আচ্ছা, সেটা কিভাবে দিব সেটা একটু পরে বলি। এখানে এতগুলো আর্টবোর্ড হয়েছিল না, পাইনি। আর্টবোর্ডে ক্লিক করলে শুধুমাত্র যে আমরা এই আর্টবোর্ডের টুলস দিয়ে এটা ছোট বড় করতে পারবো তা না, এখানে আমার ওয়াইড হাইট আলাদা অপশনও আছে। আমি যদি একে বলে দেই যে আপনার ক্লায়েন্ট বললো যে আমার হচ্ছে আর্টবোর্ডের সাইজ লাগবে হচ্ছে 500 অথবা 500-600, আমি দিলাম এই যে এখানে ডাব্লিউ লেখা আছে, এখানে ধরেন আপনি 500 লিখলেন, 500, আর হাইট দিলেন 600, সিলেক্ট করে দিয়ে দিবেন। এক্স ওয়াই না, কিন্তু এক্স ওয়াই কিন্তু ডানে বামে সরবে ওটা। আর হাইট ওয়াইট হচ্ছে আমি এই ফাইল সাইজটা বড় ছোট করলাম। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি আর্টবোর্ডের নামের কথা বলতেছিলাম, যে আমার যখন অনেকগুলো ডিজাইন করতে হবে তখন দেখবেন যে আমাদের অনেকগুলো আর্টবোর্ড হবে, যখন একটা ইয়াতে আমি অনেকগুলো ডিজাইন করব। তখন কি হবে, ধরেন আমি এই আর্টবোর্ডের নাম এখানে নাম রেখে দিতে পারবো। ধরেন এই আর্টবোর্ডের নাম রাখলাম পেজ 1, ঠিক আছে? এর নাম দেখেন চেঞ্জ হয়ে যাবে। এটা ধরেন রাখলাম পেজ 3 রাখলাম এর নাম। সিলেক্ট করে কিন্তু তারপর নাম রাখতে হবে। পেজ 2, এটার নাম রাখলাম এইচ, এটা ডি, আচ্ছা একটু ওয়েট করেন। হ্যালো, হ্যাঁ। তো এইখানে যেটা বলতেছিলাম, কোথায় ছিলাম, আর্টবোর্ডে না? আর্টবোর্ড গুলো এখানে আমি নাম দিয়ে রাখতে পারি, এবং এই নামগুলো দিয়ে কি হবে, কেন আমি এটার নাম দিব, বা এই নামগুলো দিয়ে আমার ফায়দা কি, বুঝবো কেমনে কোনটা কি। হ্যাঁ, তো এইখানে দেখেন একটা লেয়ারের ইয়ে আছে, এই যে এই জায়গায় আর্টবোর্ড নামে একটা অপশনই আছে। এই যে আপনার লেয়ার যেখানে দেখবেন এটার পাশে আর্টবোর্ড অপশন গুলো আছে। তো একটা অনেক সময় যখন অনেকগুলো পেজ নিয়ে কাজ করবেন তখনই তো এটা লাগবে, এবং ক্লায়েন্ট আপনাকে বলল যে পেজ 3 যেটা সেটা পেজ 2 এর নিচে যাবে এবং পেজ 2 উপরে থাকবে, অর্থাৎ এখানে বসবে এখানে বসবে। তখন তো আমি নিশ্চয়ই টানাটানি করে এভাবে চেঞ্জ করা মানে একটা ঝামেলা, কিন্তু হ্যাঁ যে এইভাবে আমি চেঞ্জ করতেছি। হ্যাঁ, তো আমি কিভাবে চেঞ্জ করব, জাস্ট আর্টবোর্ডে এসে পেজ 2 কে পেজ 3 এর উপরে উঠাই দিব। উপরে উঠাই দিলাম, সে কিন্তু এখান থেকে চেঞ্জ হয় নাই, কিন্তু এই জায়গায় চেঞ্জ হয়েছে, দেখছেন? এবং আপনি যখন পিডিএফ এ সেভ করবেন তখন কিন্তু এই অনুযায়ী
সেভ হবে এই অনুযায়ী কিন্তু হবে না। পিডিএফ এ যখন আমি ফাইলটা সেভ করব, ধরেন এই যে পি পি লেখা যায় যে 6 নম্বরে দেখেন পি পি দেওয়া, এই পি ক্লায়েন্ট আমাকে বললো এই পিটা সবার প্রথমে আর্টবোর্ডের প্রথমে থাকবে, এবং আমি এটাকে সবার প্রথমে এটাকে নিয়ে গেলাম। ধরেন এই ফাইলটা আমি এখন পিডিএফ এ সেভ করলাম, সবার আগে কিন্তু এই পেজটাই দেখাবে। দেখছেন, বুঝতে পারছেন কি বলছি? জি এটা কিন্তু এই রোতে যে সাজানো আছে তাই বলে যে এটার পরে এইটা এটার পরে এইটা তা না, এইখানে যে রোতে সাজানো থাকবে সেই রোতেই এটা দেখাবে। এবং এখানে রিঅ্যারেঞ্জ করা যায়, এই দেখেন রিঅ্যারেঞ্জ করলে তখন হচ্ছে আপনি এখানে কলাম 3 দিলাম, স্পেস এই জায়গায় একটা স্পেসও আছে, আপনি এই যে সবগুলোর মধ্যে স্পেস কত চান, আপনি যদি এখানে 30 চান স্পেস 30 থাকবে, আমি 30 দিলাম, দেন ওকে দেই। দেখেন এগুলো রিঅ্যারেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। এই যে দেখ এখন কিন্তু অ্যারেঞ্জ হয়ে গেছে, এই যে এই 1 নম্বরে পি চলে আসছে। তো আমি এই জায়গায় এগুলো সাজায়া তারপরে যদি রিঅ্যারেঞ্জ অল দিয়ে দেই এবং স্পেসিফিকটা তাকে দেখায় দেই, তাহলে কিন্তু সে এরকম ভাবে সুন্দর মতো ইয়া হয়ে যাবে। এখানে আরো অপশন আছে, আপনি আর্টবোর্ড গুলো দেখেন এরকম সোজা সোজা হয়ে আছে, আপনি যদি এটা দেন তো সে এরকম হবে, এই যে এক লাইন বরাবর হবে, এই যে দেখছেন। ওটা থেকে আমার মনে হয় এটাই ভালো, এই যে এরকমই ভালো। তো এই হচ্ছে এটার অপশন। তো নরমালি যখন অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করব তখন এই অপশনগুলো আসলে প্রয়োজন। এই তো এই গেল আমার আর্টবোর্ড। এখন একটা জিনিস দেখেন যে আমি এখানে ধরেন অনেকগুলো ডিজাইন করছি, এখন আর্টবোর্ডের বাইরে আমার এই ডিজাইনগুলো চলে গেছে, আর্টবোর্ডের বাইরে আমার ডিজাইন চলে গেছে। এখন আর্টবোর্ডটাকে টানাটানি করার থেকে এই যে আর্টবোর্ড দেখা যাবে ওই ডিজাইনে আনতে গেলে আমার আর্টবোর্ড বসে বসে টানাটানি করতে হচ্ছে, কিন্তু কোনো প্রয়োজন নাই। আমি যদি ওয়ান ক্লিকে আমার আর্টবোর্ড আমি সব কিছুর মধ্যে সুন্দর করে বসাইতে পারি, সেটাই তো আমার জন্য আমি ইজি। সো টানাটানি আর করতে হবে না। তো আমার ডিজাইন হয়তো বাইরে চলে গেছে, আমি চাচ্ছি আর্টবোর্ডের ভিতরে সব ডিজাইনগুলোকে আনতে। জাস্ট কিচ্ছু না, কোনো কিছুই সিলেক্ট করতে হবে না, অবজেক্টে চলে যাবেন, অবজেক্টের এখানে আর্টবোর্ড আছে, এই যে আর্টবোর্ডের এখানে দেখেন ফিট টু আর্টওয়ার্ক বাউন্স, অর্থাৎ যে আর্টওয়ার্ক গুলো আপনি এখানে করছেন, ইলাস্ট্রেটরে যে আর্টওয়ার্ক গুলো করছেন সেই আর্টওয়ার্কের মধ্যে এইগুলো চলে আসবে। আমি জাস্ট ক্লিক করি, দেখবেন আপনি আর্টবোর্ড গুলো এই শেপে, আর্টবোর্ডটা বড় হয়ে যাবে, শেপগুলো কভার হবে। এই যে এটা তো আর্টবোর্ডের সাইজ বড় হয়ে গেল। হ্যাঁ, আর্টবোর্ডের সাইজ সেক্ষেত্রে বড় হবে, সো হোয়াট। না ডিজাইন যদি দরকার হয়, আমি কি বলছি, আর্টবোর্ড যখন বড় করা লাগবে, এটা সুবিধা হচ্ছে আপনার এই ভিতরে টানাটানি করতে হচ্ছে না, এই যে এভাবে টানতে হচ্ছে না, এই যে এটা এরকম ঠিক করে বসলো কিনা না বসলো, এটাই বরাবর আসলো কিনা, মানে এই ঝামেলাটা নাই আর কি, টানাটানি করতে হচ্ছে না, এটাই বুঝাইছি। জাস্ট কোনো কিছু সিলেক্টও না, আপনি এখানে অবজেক্টে যাবেন, আর্টবোর্ড দেখবেন, ফিট টু আর্টওয়ার্ক বাউন্স, সে আর্টওয়ার্কের মধ্যে এই ইয়াগুলো সব নিয়ে নেবে। তবে আরেকটা ইয়ে আছে, ধরেন যে এইগুলো ধরেন এইগুলো এক্সট্রা, এইগুলো ধরেন এক্সট্রা আমার লাগবে না, হ্যাঁ আমি চাচ্ছি যে আর্টবোর্ডটা ছোট করতে, সেটাও করা যাবে। আমি চাচ্ছি শুধু এই অপশনটুকুর মধ্যে আমার আর্টবোর্ডটা আসবে, বাকিগুলো থেকে সরে যাবে, এটাও এইটাও আমার ছোট করতে হবে, টানাটানি করতে হবে না। জাস্ট যদি আপনি ওকে দেখাই দিতে হবে যে ওর প্রেক্ষিতে এই আর্টবোর্ডটা ছোট হোক, তারপর এই অবজেক্টে যাব, আর্টবোর্ডে যাব, ফিট টু সিলেক্ট আর্ট, অর্থাৎ যেটা সিলেক্ট করা আছে সেটার মধ্যে আর্টবোর্ডটা চলে আসবে। এই যে দেখেন আর্টবোর্ডটা কিন্তু শুধু এখানেই আছে, এই যে আমি আর্টবোর্ড টুল নেই, দেখেন
শুধু এখানে এই সিলেক্ট হচ্ছে, এবং আর্টবোর্ড টুল নিলে এই যে চারপাশে এরকম সিলেক্ট হচ্ছে এটা বোঝা যায়। জি আর কি তাকে দেখাই দিতে হবে যে সিলেক্ট করতে হবে, আমি চাচ্ছি যে ধরেন এটার মধ্যে এইটুকের মধ্যে আর্টবোর্ডটা আসবে, জাস্ট সিলেক্ট করে অবজেক্ট থেকে আর্টবোর্ড ফিট টু সিলেক্ট আর্ট, এই যে সিলেক্ট হয়ে গেছে এইখানে আর্টবোর্ডটা। আমার এটার নিচে কোনো আর্টবোর্ড নাই, এটার নিচে আর্টবোর্ড আছে, দেখছেন? জি ক্লিয়ার? জি। এখন ম্যাম যদি ওই যে আর্টবোর্ডের বাইরে যে অংশগুলো গেছে হুম এইগুলো আমরা কাটতে চাইলে কি করব? এটা কাটতে চাইলে এই যে এর বরাবর একটা লাইন টুল নিলেন, একটা হ্যাঁ লাইন টুল নিলাম, এই লাইন টুলের পুরোটা লাইন টুল শেপ সহ সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম, অল্টার দিয়ে মাইনাস করলাম, অল্টার দিয়ে শেপ বিল্ডার দিয়ে এই যে কাটবো, কেটে ফেললাম, লাইন টুলটা ডিলিট করে দিলাম, এটা শেষ। ঠিক আছে। এই যে ইমেজ নিলে কি কাটা যায় না? ইমেজ ইমেজ ছোট করবেন, ইমেজ কাটবেন কেন? ইমেজ ছোট করবেন, ছোট করলে এরকম করে ছোট করবেন। সেটা করা যায়, কিন্তু ছোট করলে কেমন জানি ইয়ে হয়ে যায়, এই জন্য কাটতে চাইছিলাম কিন্তু কাটলো না, এই জন্য জিজ্ঞাসা কিছুই করতেছি। হবে না, এখানে রেজুলেশন কোনো নষ্ট হয় না, এটা ফটোশপের মতন না। আপনি ফটোশপে যখন কোনো ইমেজকে ছোট করতে চাবেন তখন সেটা ফাইটে যাবে, নষ্ট হবে। এখানে ইমেজ ছোট করলে কিছুই হবে না, আপনি ইমেজ আইনা নিশ্চিন্তে নাড়াচাড়া ছোট বড় যা খুশি না করতে পারেন। ইমেজটা আমি তো সব দিক থেকে কমাইতেছি না, যে কোনো এক সাইড থেকে যদি কমাইতে যাই তাহলে দেখা গেছে যে শেপটা কোনো একটু এক লম্বা সাইড হয়ে থেকে যায়। কমাইলে শিফট প্রেস করে আপনাকে কমাইতে হবে, নাহলে শিফট অল্টার প্রেস করে কমাইতে হবে। কি বলে এগুলো, কত কাজ করলাম এখান থেকে, এতদিনে এই কথা বলতেছে। আর যদি ভাই আরো কিছু কাজ করা লাগে তাহলে ফটোশপ থেকে ছবিটা কাটিয়ে নিয়ে বসাই দেন। একদমই। এই যে এই ছবিটাই আর্টবোর্ডের ভিতরে বাইরে চলে গেছে, যেখানে খুশি যাক, তাতে আমার কি, আমি এটারে শিফট অল্টার প্রেস করে ছোট করলাম, কোনো রেজুলেশনের কিচ্ছু হবে না, তার যা রেজুলেশন ছিল সেটাই থাকবে। রেজুলেশনের জন্য না, কিন্তু এটা আমার যে বড় করতে গ্যাপটা আছে চাইলাম, মনে এই যে করেন একটা বড় নির্দিষ্ট করছি। পরিমাণ গ্যাপ আছে ম্যাম। কোথায় গ্যাপ এখন আছে? আমি চাচ্ছি না যে কোনো একটা ডিজাইনের মধ্যে মনে করেন, এখন আমি চাচ্ছি যে ওটার একটা অংশ শুধু এখানে রাখতে, বাকি অংশটা বের করে দিতে, তাইলে কি করবো? ওটাকে আগে কাটিয়ে নিয়ে সেটা কি আসবো? ক্রপের কথা বলতেছেন? মনে করেন এই যে এই ছবিটাই, হ্যাঁ, এখন আমি নিচের অংশটুকু রাখতে চাচ্ছি না, ব্ল্যাঙ্ক যে অংশটা আছে এটা আমি রাখতে চাচ্ছি না। ছবি ক্রপ ম্যাম, ছবি ক্রপ। তো ক্রপ করবেন সেটা, বলে ছবি ক্রপ করে কেমনে, তো মোবাইল দিয়েও করা যায়। এখন এই ইলাস্ট্রেটরে তো এটা কোনো ক্রপ পাই অপশন না, আছে? এই যে ইলাস্ট্রেটরে এই যে তো দেখেন, এই ক্রপশন যে পাই ক্রপ, না। এই যে ক্রপ ইমেজ, ক্রপ করে দিব, এই যে কোন জায়গায়? এটা হলো অবজেক্টে। না না, আপনি ইমেজ নামাইলেই দেখেন, এই হ্যাঁ যে এই যে আমি যে ইমেজটা অপশন বারে ওপেন আছে। করছি এই জায়গায়, হ্যাঁ, ইমেজটা সিলেক্ট জি। করলেই আমার এখানে অপশন চলে আসবে ক্রপ ইমেজ, ও আচ্ছা। দেন আমি ক্রপ জি করে দিলাম, ঠিক আছে। এই যে অ্যাপ্লাই করলাম, শেষ, ওটা কেটে গেছে। জি এইটাই জানতে চাচ্ছিলাম যে ছবিটা কাটার ইয়া পাইতেছ না এটা খুঁজে। মনে হয় পুরান ভার্সনে নাই, চেক করে দেখেন। যাই হোক, ছবি ক্রপ করে আর কি, ক্রপ করে ওইটার আমরা তো কাজ কুড়ি করে। কুড়ি কুড়ি। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা ওয়ার্ক স্পেস কিভাবে সেট করব, এটাও আমাদের জানা দরকার। যখন যেটাতে কাজ করব আমাদের সেভাবে ওয়ার্ক স্পেস সাজায় দিব। তো সকালে আমি টেক্সট দিয়ে একটা দেখাইছিলাম, নরমালি অটোমেশন দিয়ে রাখি। হ্যালো হ্যালো, জি জি ম্যাম। এখানে দেখেন ওয়ার্ক স্পেসে যেটা, এগুলো হচ্ছে এখানে প্রিসেট কিছু ওয়ার্ক স্পেস দেওয়া আছে, এসেনশিয়াল হইলে এগুলো চেঞ্জ হবে। তারপর পেইন্টের জন্য কিছু আছে, পেইন্টিং এ যখন কাজ করবেন, সো রঙের কাজ আছে, ব্রাশের কাজ আছে, এইগুলোর
এই জিনিসগুলো এখানে চলে আসবে, এই যে ব্রাশ, স্ট্রোক, সিম্পল। হ্যাঁ, দেন ট্রেসিং এর কাজ করবেন, ট্রেসিং এর অপশনগুলো এখানে চলে আসবে। টাইপোগ্রাফির কাজ করবেন, টেক্সটের সবকিছু চলে আসবে। তো এরকম আর কি কিছু প্রিসেট দেওয়াই আছে। এখন আপনি যদি চান যে আপনার নিজের মতন করে একটা ওয়ার্ক স্পেস সাজাবেন, তো তখন হচ্ছে আপনি যে নিউ ওয়ার্ক স্পেস আছে না, এখানে ক্লিক করলেন। দেখেন এখান থেকে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করলেন। হ্যাঁ, এখান ধরেন আপনি যখন এখানে যেরকম আছে ওয়েব টেমপ্লেটের জন্য কিছু লাগবে, অথবা আপনার আমি যে তখন সকালে দেখাইছিলাম টেক্সটের জন্য, ধরেন টেক্সটের জন্যই আমার লাগবে, টেক্সট টেক্সট লিখলাম। অলরেডি আছে সেটা বলতেছে টেক্সট না, আমরা কিসের ডিজাইনের জন্য ব্রাশের কাজ করব, বা পেইন্ট, ওটাও অবশ্য আছে। কি নেওয়া যায় বলেন, সবই আছে। পার্সোনাল দেবেন, যা ইচ্ছা তাই নিয়ে। হ্যাঁ, বা পার্সোনাল। হ্যাঁ, পার্সোনাল দিয়ে দিলাম, পার্সোনাল ওয়ার্ক স্পেস বা যেটাই হোক, আমি এটা দিয়ে ওকে সেভ করে রাখলাম যে আমার পার্সোনাল একটা ওয়ার্ক স্পেস আছে, এবং এখান থেকে আমি এই টুলস গুলো আমি এখানে রাখবো, আর বাকিগুলো রাখবো না। ধরেন এটা আমার লাগবে না, ডিলিট করে দিব। এটা আমার লাগবে না, ডিলিট করে দিব। মানে যেটা আপনার লাগবে না সেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। কারণ এই অ্যাডজাস্টমেন্ট এগুলো কিছুই লাগবে না, সেটিংস কিছুই প্রয়োজন নেই। হ্যাঁ, জাস্ট আপনি পার্সোনাল যখন ক্লিক করবেন শুধুমাত্র এইগুলোই শো হবে। আপনি টেক্সটে ক্লিক করেন, এই যে শুধু টেক্সটের এগুলো দেখাবে, আমি যা প্রিসেট করে রাখছিলাম। বুঝতে পারছেন? এইভাবে আর কি কাজের সুবিধার্থে। হ্যাঁ, অনেক যারা বড় বড় ডিজাইনার আছে, কাজের সুবিধার্থে যে সবসময় টুলস এখান থেকে খোঁজা লাগে, এটা খুব বিরক্তিকর, তারা করে কি এরকম টেক্সট সাজায় রাখে যে আমি যখন যেটার উপর যেটা নিয়ে কাজ করব শুধু সেইভাবে ওয়ার্ক স্পেসটা সাজাবো, এভাবে আমি কাজ করব। ম্যাম ধরেন আমি এই আর্টবোর্ডে কিছু আঁকলাম, এখন এটারে ফটোশপে নিতেছে, এটা কেমনে নিব? এখানে দেখেন ধরেন আরেকটা জিনিস একটু বলি। জি ম্যাম। একটু কালার দেই। এখানে দেখেন আমি স্ট্রোকটা কত দিছি, 9 পিটি, তাই না? জি ম্যাম। আমার এই অবজেক্টের স্ট্রোক কি 9 পিটি। তো এই যে এটাকে যদি আমি এখন বড় করি, দেখেন বড় করতেছি, আমার স্ট্রোকও কিন্তু বেড়ে গেছে। আমার ফিল কালারের সাথে যে অবজেক্টটা সেটার সাথে সাথে কিন্তু আমার স্ট্রোকটাও বেড়ে গেছে। কিন্তু আমার স্ট্রোক আমি বাড়াইতে চাইতেছি না, আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার এটা যা আছে ওটা 9 পিটি থাকবে। হ্যাঁ, ধরেন এটা আমি 9 পিটি রাখতে চাচ্ছি। আমি যখন এটা ছোট বড় যাই করি না কেন এখানে 9ই থাকবে। এইটা যদি আপনি চান তাহলে কি করবেন, এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেল থেকে জাস্ট এই দুইটা টিক মার্ক যদি আপনার উঠানো থাকে, হ্যাঁ, স্কেল, স্ট্রোক এন্ড ইফেক্টস, এটা যদি উঠানো থাকে, আর স্কেল কর্নার এটা হচ্ছে আপনার আলাদা, কর্নার যদি করা থাকে এটা হচ্ছে আবার এই কর্নারের ব্যাপারটা। কর্নার কোনটা, আমরা অনেক সময় এরকম কর্নার করি না, জিনিসটা এরকম একটু কর্নার করলাম, এটার এখন ছোট বড় করতে গেলে এই কর্নারটাও অনেক চেঞ্জ হয়ে যায়, ছোট বড় হয়ে যায় আর কি। ম্যাম ওইখানে না গিয়া এইটা সিলেক্ট করে যদি এখান থেকে স্ট্রোক কমায় দেই, না এখান থেকে স্ট্রোক কমায় দিলে সেটা, এই যে 9 দিলাম আমি, 9 দিলে এরকম হবে, 9 হয়ে যাবে। কিন্তু আপনি কয়টা অবজেক্ট এমন করবেন, ধরেন একটা, আপনি তো জাস্ট একটা না, আপনি যখন একটা ডিজাইন করতে নিবেন এটা মনে রাখবেন যে আপনার পুরো ডিজাইনটা, ধরেন এখানে অনেকগুলো অবজেক্ট আছে, ঠিক আছে? এখন কি আপনি ধরে ধরে সবগুলো 9 পিটি করে দিবেন? জি না। আপনি যখন কাজ করবেন বা বড় সাইজ বড় ছোট করতে যাবেন, এটা অনেকে প্রবলেম করে, এটা শুধু ডিজাইনের ক্ষেত্রে যে আপনি চাচ্ছেন যে এটার সাথে সাথে আপনার স্ট্রোকটাও বড় হবে কিনা, সেটার জন্য এই এডিট থেকে
জাস্ট এই দুইটা টিক মার্ক যদি উঠানো থাকে তাহলে আর কোনো অবজেক্টই আপনার চেঞ্জ হবে না। কিরকম আমি একটু দেখাই। এটা ধরেন এখন 9 আছে, 9 আছে এবং আমি এটা বড় করব, কিন্তু আমার এই 9 বড় হবে না। আমি অবজেক্টে সরি এডিটে গেলাম, প্রিফারেন্স থেকে জেনারেল থেকে আমি যদি স্কেল, স্ট্রোক এন্ড ইফেক্ট উঠে ওকে করে দিলাম, এখন দেখেন আমি এটা যতই বড় করি সে 9ই আসছে, দেখছেন? এটা যতই বড় করি না কেন সে 9ই থাকবে, যত ছোট করি তবু সে 9ই থাকবে। ঠিক আছে? সে কিন্তু ফিলের সাথে ছোট হয়েছে বলে তার কিন্তু কোনো চেঞ্জই হয়নি। ক্লিয়ার? জি। সো এই দুইটা টিক মার্ক দিয়ে রাখাই ভালো। আসলে এটা কাজের জন্য বোঝা যায় যে আমি এখন দিয়ে রাখবো নাকি। ওকে, তারপর আরেকটা ইয়াতে আসি, কিবোর্ড শর্টকাট যেগুলো আমরা কিবোর্ড শর্টকাট যেটা ইউজ করি। হ্যাঁ, কিবোর্ড শর্টকাট গুলো কি? এই যে এডিট থেকে কিবোর্ড শর্টকাটে যাই। কিবোর্ড শর্টকাটে দেখেন যে এখানে ইলাস্ট্রেটর ডিফল্ট কিছু কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। তো কিবোর্ড শর্টকাট গুলো কি? সেখানে হচ্ছে যেমন পেন টুলের পি দেওয়া আছে, আপনি চাইলে কাইটা এখানে কি এলও দিতে পারেন, যেটা আপনার সুবিধা। ধরেন আপনি এখান থেকে কাইটা এটা এল দিলেন, এরকম। এল মনে হয় একটা আছে। এল একটা আছে মনে হচ্ছে, এই জন্য আসতেছে। এই পেন টুলের শর্টকাট গুলো, হ্যাঁ, যেমন আমাকে আজকে একজন বলতেছিল যে আমার এই শেপ বিল্ডারের যে শর্টকাটটা শিফট এম, এটা আসলে খুব কষ্ট হয়ে যায়, শিফটের থেকে এম এর দূরত্ব অনেক বেশি। তো এটা ঠিক করা যাবে কিনা? হ্যাঁ, এটা কিবোর্ড শর্টকাট থেকে আমার শেপ বিল্ডার টুল কোনটা আমি একটু দেখি। শেপ বিল্ডার টুল নাই এখানে, শেপ বিল্ডার এই শেপ বিল্ডার খুঁজি এখন। এই যে শেপ বিল্ডারে শিফট এম শর্টকাট, তাই না? আপনি এখন নিচে ধরেন শেপ বিল্ডার রিমুভ করতে চাচ্ছেন, রিমুভ কইরা শিফট এম, তো আমি যে শিফট জেড দেই, এখানে সিলেক্ট করে শিফট জেড দিলেন, ঠিক আছে? এখানে কি শিফট দিতে না শুধু অক্ষর দাও দেব না? শিফট দিতে চাই না, শুধু অক্ষর শিফট দিতে হবে মনে হয়। জি ম্যাম। শুধু অক্ষর দেওয়া যায় কি নাকি? না, শুধু অক্ষর সে নিবে না, কারণ জেড দিয়ে হয়তো অন্য কিছু জুমের ইয়াটা বোঝাচ্ছে। হ্যাঁ, তো শিফট জেড দিলাম, যেহেতু কাছাকাছি আমার এটা, শিফট জেড দিলাম। তো এটা শর্টকাট, আমি ওকে করে দিলাম। এটা নিব। জাস্ট ওকে করে দিলেই হবে। তো এখানে একটা অপশন আছে টুলস, একটা আছে মেনু কমান্ড। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি একটু বলি। যে টুলস হচ্ছে এই যে এগুলো তো আমার টুলস, এগুলো শর্টকাট কিন্তু আমি এখান থেকে করলাম। আর মেনু কমান্ড কোনগুলো, এটা ওকে দিলেই শর্টকাট সেট হয়ে যাবে, আপনি নিজে ইচ্ছা মতো সেই আপনার শর্টকাট গুলো আপনি দিতে পারবেন। কিন্তু মেনু কমান্ড কোনগুলো? মেনু কমান্ড হচ্ছে এই যে আমি কন্ট্রোল এন দিলে কি আমার নতুন একটা ফাইল ওপেন হচ্ছে, তাই না? দেখছেন? এটা কিন্তু আমার টুলস না। এটা কি টুলস? এটা কিন্তু টুলস না। দেন আমি যদি আর কি শর্টকাট কন্ট্রোল এস দিলাম, আমার কি ফাইল সেভের অপশনটা চলে আসছে। কন্ট্রোল এস দিলে কি ফাইল সেভের অপশন আসছে, কন্ট্রোল এন দিলে নতুন একটা ফাইল ওপেন হচ্ছে। এগুলো হচ্ছে আমার মেনু কমান্ড। বুঝতে পারছেন? আচ্ছা, কথা রিপিট হচ্ছে, দেখেন এখন অফ করেন, কোত্থেকে রিপিট হয়। হ্যালো, খায়রুল আলমের থেকে রিপোর্ট হচ্ছে। আচ্ছা, রিপিট হচ্ছে, দেখেন এখন
এই মেনু কমান্ডটাকে এইসব মেনু কমান্ডও আমি চেঞ্জ করতে পারি। যেমন ধরেন আমার বেশিরভাগই কাজে কি লাগবে, আমি যখন একটা ফাইল এক্সপোর্ট করতে চাই, হ্যাঁ, তখন কিন্তু আমার এই বারবার এখানে এক্সপোর্ট আসতেছে, হ্যাঁ, এক্সপোর্টে ফাইল থেকে যাইতে হচ্ছে। আমি যে শর্টকাট গুলো ইউজ করি আমার বারবার ডান হাতটা নাড়াইতে হচ্ছে না, আমার কিবোর্ডটা অল টাইম বাম হাতটা আমার কিবোর্ডের উপরে থাকবে সবসময়। কাজ করতে আপনার এটা প্রয়োজন হবে, আপনি 2 হাত দিয়ে কাজ করবেন। বাম হাতটা সবসময় কিবোর্ডের কাছে রাখতে হবে, যে শর্টকাট বাম হাত দিয়ে নিচ্ছি। তো এটা কিভাবে যাব, আমরা কিবোর্ড শর্টকাটে গেলাম, এখান থেকে জাস্ট আমি মেনু কমান্ডটা দিয়ে রাখবো। হ্যাঁ, মেনু কমান্ডটা দেখেন ফাইলে কি দেওয়া আছে, ফাইলে দেওয়া আছে আমার কন্ট্রোল এন। আমি চাইলে এখান থেকে জাস্ট এটা কেটে যদি আমি অন্য কিছু দিতে চাই অন্য কিছু দিতে পারবো, যেভাবে আর কি একটু আগে আমি দেখাইলাম। হ্যাঁ, যেমন আমি এখানে মেনু কমান্ডে দিয়ে রাখছিলাম শর্টকাট এক্সপোর্টের কন্ট্রোল ই দিলে আমার দেখেন এক্সপোর্টের এই ফাইলটা চলে আসছে, যে আমি এখন জেপিজি বা পিএনজি যেটা খুশি দিতে পারবো, এক্সপোর্টের জন্য এটা চলে আসছে। তো এই মেনু কমান্ডটা আপনারা সেট করে দিতে পারবেন ওখান থেকে। ওকে, আচ্ছা, এখন আসি এক্সপোর্টটা কিভাবে করব। ধরেন আমি এক্সপোর্টে যাব, আমার তো ফাইল এক্সপোর্ট করতেই হবে। আমার মেইন ফাইল যখন এআই এসবিজি যেটাই দিই না কেন ক্লায়েন্টকে, সাথে সাথে আমাকে আরেকটা ফাইলও দিতে হবে। তো সেইগুলো কি, আমার প্রথমে আছে ডিডব্লিউজি ফাইল। হ্যাঁ, ডিডব্লিউজি ফাইল কি, যারা হচ্ছে অটোক্যাডের কাজ করে এদের এই ধরনের এখান থেকে কোনো একটা ফাইল বানায় অটোক্যাডে যদি আমি ওপেন করতে চাই, তখন হচ্ছে আমরা ডিডব্লিউজি ফাইলে সেভ করে ওটা করব। ওটা আপনাদের লাগবে না, অটোক্যাডের এগুলো লাগবে না, পিএমপি এসব কিছুই লাগবে না। যেটা লাগবে সেটা হচ্ছে জেপিজি। জেপিজি কি, আমার যদি ব্যাকগ্রাউন্ড ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে বা ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড সহ চাচ্ছে তখন জেপিজি ফাইলটা দিব। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ইউজ আর্টবোর্ড। এটা অবশ্যই টিক মার্ক থাকা লাগবে। এটা যদি টিক মার্ক না থাকে তাহলে কি প্রবলেমটা হবে, ধরেন আমি এখানে কিছু ফাইল এমনি রেখে দিয়েছিলাম আমার দরকারে, আমি এটা পরে ইউজ করব, হ্যাঁ, আমি এখানে দূরে সাইডে রেখে দিছি। আমি যদি এখন এই ফাইলটাকে এক্সপোর্ট করি, আমি যদি ইউজ আর্টবোর্ড না দেই কি হবে জানেন, এই পুরো সব কিছু সহ দেখা যাবে। কিন্তু যদি আমি ইউজ আর্টবোর্ডটা টিক মার্ক দিয়ে দেই, শুধুমাত্র আর্টবোর্ডের মধ্যে যেটুক ডিজাইন সেটা দেখা যাবে। অনেক সময় হয় যে দেখা যায় কি, আমি প্রায় এই কাজটা করি যে ক্লায়েন্টের কাজটা করার সময় আমি হচ্ছে ফন্টের নাম হয়তো আমার খেয়াল থাকে না, ঠিক আছে, ফন্টের নাম খেয়াল থাকে না, এবং ক্লায়েন্টকে তো আমি তখন এই ফাইল তো আমাকে এটা তো আমাকে অবশ্যই করে দিতে হয়, নাহলে তো ক্লায়েন্ট আবার ওপেন করতে পারে না, ফাইল ফন্টের নাম বুঝে না। হ্যাঁ, এটা ধরেন আমি ক্রিয়েট, এই যে আমার এখন ফন্টের নামটা দেখা যাচ্ছে, আমি যখন এটা ক্রিয়েট আউটলাইন করে দিব, অর্থাৎ এটাকে শেপে পরিণত করে ফেলবো, তখন কিন্তু এটা এই ফন্টের নাম কিন্তু এখানে আসতেছে না। এবং পরবর্তীতে ক্লায়েন্ট যখন আমাকে আসে যদি বলে যে আমার এই ফন্টটার বানান ভুল হয়েছে বা একটু এডিট করতে হবে, বা এইখানে এই ডিটা বড় হাতের হবে, বা যে কোনো একটা প্রবলেম হইতেই পারে, সেক্ষেত্রে দেখা যাবে কি আমার আবার বসে বসে ফন্ট খুঁজতে হয়। তার থেকে আমি তখন করি কি, যে এটা কেন বলতেছি, আর্টবোর্ডের বাইরেও যে আমাদের কাজ হয়, এই জন্য ধরেন আমি এটা সেভ করে আমি দূরে রেখে দিলাম, এটা ক্লিক করলে কিন্তু আমার ফন্টের নামটা চলে আসছে, তাই না? এখন আমি এটা ক্রিয়েট আউটলাইন দিয়ে দিই, আমি এখন বুঝতেছি না এটা আমার কি ফন্ট, তাতে কি আমি এখানে ক্লিক করলেই তো বুঝতে পারতেছি। আমার ক্লায়েন্টের তো এটার দরকার নেই, এটা যদি এখন আমি এই ফাইলটা তাকে এক্সপোর্ট করে দেই কন্ট্রোল ই, সে তো আমি আর্টবোর্ডের বাইরে কি রাখছি সে তো কিছুই দেখতে পারবে না। আমি ইউজ আর্টবোর্ড দিয়ে এক্সপোর্ট করে দিলাম, অথবা পিএনজি ফাইলে যদি আমি সেভ করি, এখান থেকে আমি এক্সপোর্ট অ্যাজ পিএনজি। সো আমার ওই পার্টটুকু আমার প্রিন্টও হবে না, কিছুই হবে না, আর্টবোর্ডের বাইরে যা থাকবে। এজন্য আপনাকে ইউজ আর্টবোর্ডটা দিতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। এরপরে দেখেন আরেকটা অপশন আছে, যে ধরেন আমার এখানে অনেকগুলো আর্টবোর্ড ওপেন আছে, অনেকগুলো আর্টবোর্ড আছে। তো আমি যখন এক্সপোর্টে যাব, ওকে আমার বলে দিতে হবে যে এখানে 8টা মোট আছে 8টা, হ্যাঁ, আমাকে ওকে বলে দিতে হবে যে
রেঞ্জ দেখাই দিতে হবে তুমি 1 থেকে 4 পর্যন্ত এক্সপোর্ট হবা, বাকিগুলো হইও না। 1 থেকে 4 অথবা একটা হবা বা 2 হবা, এরকম বলে দিতে হবে আমাকে। 1 2 এরকম বলে তাকে তখন এক্সপোর্ট করতে হবে যে আমি সব এক্সপোর্ট করতে চাচ্ছি না, তাহলে এই নাম্বারের আর্টবোর্ড গুলো আমি এক্সপোর্ট করতে চাচ্ছি, তখন আমি এই রেঞ্জটা ইউজ করব, তখন অনেকগুলো আর্টবোর্ড হবে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, ম্যাম এই যে আর্টবোর্ড একটা থেকে আরেকটা এটা ক্রিয়েট করলেন কিভাবে? আর্টবোর্ড জাস্ট অল্টা প্রেস করে আমি কপি করছি। জি ম্যাম। এই যে আর্টবোর্ড সিলেক্ট করলাম, অল্টা প্রেস করে কপি করছি, এটাই। এরপরে আরেকটা আর কি অপশন আছে দেখি, একটু এক্সপোর্টে যাই। এখানে দেখেন একটা অপশন আছে পিএসডি, যেটা জয়ন্ত জিজ্ঞেস করতেছিল যে আমি কিভাবে পিএসডি তে ওপেন করব। আমি এখানে ধরেন এই যে শেপটা আঁকছি বা যে লোগোটা আঁকলাম, আমি চাচ্ছি এটা পিএসডি তে ওপেন করতে। এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ পিএসডি। অথবা অনেক সময় আপনি হয়তো ফাইলটা ইলাস্ট্রেটর করছেন কিন্তু ক্লায়েন্টের কাছে ইলাস্ট্রেটর নাই, সে পিএসডি তে ওপেন করে দেখবে, তো সেই ক্ষেত্রে কি আপনি আবার ফটোশপে সেটা ডিজাইন করতে যাবেন? কোনো প্রয়োজন নাই তো, জাস্ট এখানে ফটোশপের এই পিএসডি ফাইলে সেট করে দিলেই, অবশ্যই ইউজ আর্টবোর্ড দিয়ে নেবেন, এক্সপোর্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কি এখানে ওই লেয়ার গুলো সব এখানে থাকবে? এখন আপনি এখানে লেয়ার ওয়াইজ কাজ করলে ওখানে লেয়ার গুলো থাকবে, লেয়ার ওয়াইজ না কাজ করলে একটু ঝামেলা হবে, বাট এগুলো সিম্পল কাজ, এগুলো লেয়ার থাকেই, আলাদাভাবে থাকে। তারপর কি আছে পিএনজি। পিএনজিটা কি? আমার ব্যাকগ্রাউন্ড থাকবে না, সলিড কালার। ম্যাম এই যে সেট করলে এগুলো তো লাগানো যায়, ওই শেপগুলো তো ওখানে নিয়ে লাড়াচাড়া করা যায় না? হ্যাঁ, নাড়াচাড়া করা যাবে। তাহলে লেয়ার থাকলেই কিনা। তারপর দেখেন পিএনজি এখানে এটা সেট করা যায়, এখানেও এসভিজি আছে, আর কিছুই লাগবে না, আর বাকি ফাইলগুলো এগুলো প্রয়োজন নেই। এই ফাইল সেভ, এক্সপোর্ট বা ফাইলের কমান্ড, শর্টকাট, এগুলো মনে রাখবেন, এগুলো খুব কাজে দিবে। জি ম্যাম, খুব গুরুত্বপূর্ণ।